ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। ইতিমধ্যে মির্জাবাড়িতে ঈদ উদযাপনের তোড়জোড় শুরু হয়ে গেছে। যে যতটুকু পারছে কাজে হাত লাগাচ্ছে, আর দাদি তার সূক্ষ্ম নিক্ষেপ করে সেই কাজে তদারকি করছে। তিনি বেজায় সচেতন মানুষ। চুলচেরা ত্রুটি তার চোখে বড় আকার ধারণ করে। বিশেষ করে আমরিনকে বকতে বকতে তিনি নাজেহাল করে দিচ্ছেন। এতে তাকে একপক্ষীয়ভাবে দোষ দেওয়া যায় না। আমরিনও কাজে ফাঁকি দেওয়ার তালবাহানা করতে থাকে সবসময়। ঘরের বাইরে করিডর দিয়ে নিচে মানুষগুলো হৈ হুল্লোড় আর কাজ ভাগাভাগি দেখে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কোনো উপায় নেই রূপের। ইস্তিহারের কড়া নির্দেশ, তার নিচে নামা বারণ। সে ইচ্ছে করে দোতলার রুম বেছে নিয়েছে যেন রূপের এসব এর মধ্যে যেতে না পারে। ইতিমধ্যে ইস্তিহার আগেও রূপের ব্যাপারে অধিক সচেতন ছিল। গ্রামের কোনো ছেলের নজর যেন রূপের উপর না পড়ে সেজন্য সে আগেভাগেই কত বডিগার্ড পাঠিয়ে দিত। মির্জা বাড়ির আশেপাশে তখন একটা কাকপক্ষীও দাঁড়াতে পারত না। আশ্চর্যের ব্যাপার যে ইশতিয়ার এই নীরব ভালোবাসার কথা আজ পর্যন্ত রূপ জানতেও পারেনি। তবে এইবার হয়তো ভালোবাসাটা মাথাচাড়া দিয়ে উঠছিল। নয়তো একজন সুস্থ স্বাভাবিক মানুষের মাথায় নিজের বউয়ের পা শিকল দিয়ে বেঁধে রাখার চিন্তা কি করে আসলো? হ্যাঁ, এইবার আর ইশতিয়ার কোনো রিস্ক নেয়নি। আসামিদের মতো রূপকে মোটা শিকল দিয়ে বেঁধে রেখে তারপর হসপিটালে ডিউটি করতে গেছে। শিকলের এক প্রান্তে রূপের পায়ে, আর এক প্রান্তে বিছানার সাথে বাঁধা। টেনে টুনে কোনো মতে রূপ করিডর পর্যন্ত যেতে পারলেও সিঁড়িতে পা রাখতে পারে না। সে যেদিন রাতে ইশতিয়ার শিকল দিয়ে রূপের পা বেঁধেছিল সেদিন রূপ শুধু অবাক চোখে চেয়েছিল, কিন্তু মুখ দিয়ে একটা টু শব্দ পর্যন্ত করতে পারেনি। কারণ ইশতিয়ারের বিশ্বাস আর আস্থার জায়গাটা সে নিজেই ভেঙেছিল। ইশতিয়ারের বারবার বারণ করা সত্ত্বেও রূপ নিজে যেচে বিপদে পড়েছে, সেই সাথে তাদের অনাগত সন্তানকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। কিন্তু তাই বলে একটা জলজন্ত মানুষকে পশুর মতো বেঁধে রাখবে? আমরিন সেদিন মুখ ভেঙচিয়ে গা জ্বালানো কত কথাই না শোনালো রূপকে। গ্রামের মানুষকে ডেকে ডেকে বলল, পাগলামিরও একটা সীমা থাকে। কিন্তু এমন পাগলামি আমি কর্মিষ্কালেও দেখিনি। বউকে শিকল পরিয়ে কিনা বর কাজে যায়, নিশ্চয় মেয়ের চরিত্রের সমস্যা আছে, নয়তো বর এতটুকু বিশ্বাস করতে পারে না। পতি যেমন আমরা হইনি, পুরো সংসার সামলে তিনখানা বংশধর এনেছি এই বাড়িতে। মরে গেছি নাকি নাকি পালিয়ে গেছি অন্য লোকের সাথে? যত সব আদিক্ষেতা। কথাগুলো রূপের কানে এসে বসেছে। গ্রামে তাদের নিয়ে চর্চা হচ্ছে ভীষণ। কিন্তু ইশতিয়ারের এসব নিয়ে মাথা ব্যথা নেই। তার যা করার সে তো করবে, তাতে কার কী হলো সেসব দেখার সময় নেই ইশতিয়ারের নেই। সেদিন রাতে রূপ রাগে অভিমানে ভাত না খেয়ে শুয়েছিল। বিছানার উপাস ফিরে দেওয়ালের দিকে তাকিয়ে শুধু চোখের পানি ফেলেছিল। হঠাৎ রুমের কারো পায়ের আওয়াজ শুনে রূপ তড়িঘড়ি করে চোখের পানি মুছে ঘুমোতে ভান করতে থাকে। কিন্তু রূপ তো জানে না এই ইশতিয়ার মির্জা। রূপের নারী নক্ষত্র চেনা, রূপ কী করতে পারে আর কি না পারে সেসব কিছু তার কাছে পানির মতো পরিষ্কার। ঠিকমতো অভিনয়টাও করতে পারিস না, গাল ফুলিয়ে অভিমান করা আর আমার কথার অবাধ্য হওয়া ছাড়া আর কি পারিস সেটা আমাকে জানাস রূপ। আর নাটক করে ঘুমানোর ভান করতে হবে না, খাবার এনেছি, উঠে খেয়ে নে। ইশতিয়ারের কথা শুনতে রূপ চমকে ওঠে। ইশতিয়ার এর দিকে ঘুরে একবার চোখাচোখি করে আবারও চোখ বুজে রূপ বলে, দরদ দেখিয়ে খাবার এনেছেন? খাবার তো মানুষই খায়, আমি তো পশু জানোয়ার, আমি খাবো না, নিয়ে যান। ইশতিয়ার এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকে, পর মুহূর্তে গলাটা ভারী করে বলে ওঠে, খাবি না? না, খাবো না। রূপের সোজাসাপটা উত্তরে জানান দিচ্ছে রূপের অভিমানটা কমেছে। ইশতিয়ার চোখ নামিয়ে খাবারটা বেড সাইডে টেবিলের উপর রাখতে রাখতে বলে, আচ্ছা খাস না, না খেতে চাইলে জোর করব না। আমি খাবারটা আপাতত টেবিলের উপর রাখছি, গোসল সেরে এসে রান্না করে রেখে আসবো। এই বলে ইশতিয়ার একটু ট্রাউজার আর একটা টাওয়াল গলায় ঝুলিয়ে বাথরুমে চলে যায়। ইশতিয়ার চলে যেতে রূপ খাবারের উপর হামলে পড়ে। সেই কখন থেকে ক্ষুধায় কাতর হয়ে সে কিন্তু ইশতিয়ারকে শিক্ষা দেওয়ার জন্য পেতে পাথর চেপে বসেছিল। খাবারগুলো গোগ্রাসে খেয়ে রূপ কোনো রকমে মুখটা মুছে বিছানার পর হাত পা ছুড়ে শুয়ে থাকে। পরম শান্তিতে যার চোখে ঘুম জেগে ধরতে বেশি সময় লাগে না। ইশতিয়ার গোসল সেরে টাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে এসে দেখে রূপের খাবার থালা খেয়ে ঘুমিয়ে পড়ছে। ইশতিয়ার এতে মুচকি এসে প্লেটের বাটিগুলো নিচে নিয়ে যায়। ঈদের আর কয়েকদিন মাত্র,
তাই রাস্তায় ভীষণ রকমের জ্যাম। প্রায় 1 ঘন্টা ধরে ইশতিয়ারের গাড়ি একই জায়গায় দাঁড়িয়েছে। এভাবে বাড়ি ফিরতে গেলে যে কাল সকাল হয়ে যাবে ইশতিয়ার সেটা ভালো করেই বুঝতে পারছে। তাই আর দেরি না করে ড্রাইভারকে গাড়িটা শহরের মেনশনের দিকে ঘুরিয়ে নিয়ে যেতে বলে সে হাঁটা দেয় বাড়ির উদ্দেশ্যে। গ্রামের পুরো বাড়িটা সিসিটিভি ক্যামেরায় আওতায় আনা হয়েছে ইশতিয়ারের নির্দেশে। কিন্তু বেশ কিছুদিন ধরে বাড়ির প্রতিটা ক্যামেরা বন্ধ দেখছে। প্রথমে এটা নেটওয়ার্ক সমস্যা ভেবে উড়িয়ে দিল, সেটা ইশতিয়ারকে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারেন্ট চলে গেলেও জেনারেটরের ব্যবস্থা আছে, নিশ্চয়ই এখানে আর আমরিনের হাত আছে এটা ভেবে ইশতিয়ার রাস্তার ফুটপাত ধরে জোর কদমে এগোতে লাগলো। বাড়ি পৌঁছলেও ইশতিয়ার এক মুহূর্ত নিচে দাঁড়ায় না। সে হন্তদন্ত হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। সুলেখা বেশ কয়েকবার ইশতিয়ারকে ডাকে, কিন্তু তার সাড়া দেওয়ার সময় নেই। নিজের রুমে আসতে ইশতিয়ারে এক নিরবিচ্ছিন্ন অন্ধকারের সাথে সাক্ষাৎ হয়। দরজা খুলে ভেতরে ঢুকলো। কোনো মানুষের অস্তিত্ব না পেয়ে সে রুমের বাতি জ্বালালে রূপের অস্তিত্ব খুঁজে পায় না। রুমের শীতল অবস্থা দেখে বোঝাই যাচ্ছে অনেকক্ষণ এই রুমে কোনো মানুষের আনাগোনা হয়নি। স্থির চঞ্চল হাতে গায়ের উপর অ্যাপ্রন আর স্টেথোস্কোপটা বিছানার উপর ছুঁড়ে মেরে রুমের চারপাশে রূপকে খুঁজতে থাকে। এই সময় এক আননোন নাম্বার থেকে ইশতিয়ারের ফোনে কল আসে। না চাইতেও বিরক্তির সাথে সেটা রিসিভ করলে ওপাশ থেকে এক চেনা কণ্ঠস্বর ভেসে আসে। কি খুব কষ্ট হচ্ছে নিজের স্ত্রীকে খুঁজে না পেয়ে, তাই না ইশতিয়ার? আমার খুব কষ্ট হয়েছিল যখন শুনেছিলাম রূপকে তুই বিয়ে করছিস আর ওর গর্ভে তোর সন্তান বড় হচ্ছে। আজকে হিসাব বরাবর করব। ইশতিয়ার শুনে রাখ, আমি বেঁচে থাকতে তোর সন্তানকে আমি এই পৃথিবীর আলো দেখতে দিব না। আর রূপতে তুই কি করে খুঁজে পাস আমি সেটাই দেখব। ডক্টর ইশতিয়ার পর্ব 4 ছোট করে দিলাম, কলঙ্কের কারুকার্যটা দেব। পুরো গল্পটা প্লে লিস্টে পাবেন।